আমায় কি ক্ষমা করা যায় না? ঢাকায় আসার পর বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। সেদিন রাতে মামাকে ফোন করেছি, মাকেও করেছি, কেউ ধরেনি। তারপরে দিন বেশ ব্যস্ততায় কাটাই। আর্জেন্ট টিকিট পাচ্ছিলাম না, বেশ কাঠ কয়লা খুইয়ে টিকিট পেয়েছি। আমার এখানে কিছু কাগজপত্র আছে, তা নেওয়ার জন্য আসি। কিন্তু যেদিন চলে আসব, আনফরচুনেটলি আমার ফোনটা পড়ে নষ্ট হয়ে যায়। এখানে এসে ফোন কেনারও সময় পাচ্ছিলাম না। আমার ইউনিভার্সিটিতে 3 দিন ঘোরাঘুরি করে অবশেষে আজ কাগজগুলো হাতে পেলাম। আজ ফোন কিনলাম, মায়ের সাথে মামার সাথে কথা বললাম। এবার বলো আমার দোষটা কোথায়? তবু আমার প্রাণ যদি আমায় দোষী করে খুশি হয়, আমি সব শাস্তি মাথা পেতে নিব দেশে এসে। প্লিজ তবু আপাতত কথা বন্ধ রেখো না পিচ্ছি। শুনল নোঙর, বুঝল, তপ্ত শ্বাস টানল, কিছুক্ষণ চুপ রইল, অতপর মৌনতা কাটিয়ে মিনমিনিয়ে বলল, আসছেন কবে? নোঙরের কণ্ঠ কর্ণপাত হতেই ওপাশ থেকে রুদ্ধ বুকে হাত দিল, অনুভূতি জর্জরিত কণ্ঠে বলল, একজন মানুষকে বশীভূত করার জন্য আপনার কণ্ঠই যথেষ্ট প্রাণ। আপনি আমায় বশীভূত করে রেখেছেন প্রাণ। দিন দিন আপনিহীন চলা দুষ্কর হয়ে পড়ছে। মেদিনীতে আলো ফুটল, ঝলমলে হলো চারপাশ, রোদের তীক্ষ্ণ রশ্মি চোখে মুখে পড়তে নিদ্রায় ব্যাঘাত ঘটল শ্রাবণের। তৎক্ষণাৎ শিরখানা ঝংকার তুলে ব্যথা শুরু হলো, চোখেও প্রচণ্ড ব্যথা। হাত নাড়াতেই ডান হাতের উপর কিছু ভারী পড়ে আছে মনে হলো। বাঁ হাতের চুলটা শক্ত করে ধরল নিজের, নড়তে দিকেই বুকে ভারী কিছু অনুভব করলো। চোখ বন্ধ করা অবস্থায় কুঁচকালো ভ্রু, চোখ খুলতে চাইল, ব্যথা করলো মাথায়, তবুও তাকালো নিভু নিভু আখিতে, চমকালো খানেক, বিস্মিত হলো। ওর নগ্ন বুকের উপর তরি মাথা দিয়ে শুয়ে আছে, আর তরি অবস্থাও ভাবতে পারছে না শ্রাবণ। ছিটকে উঠে বসলো, এর মাঝেই ঘুম ছুটে গেল তরির। কাঁথাটা ঠিক মতো শরীরে জড়িয়ে নিল, লাজুক হয়ে নিচে তাকিয়ে আছে। শ্রাবণ চিৎকার করে বলল, তো তুই আমার ঘরে কেন? আর আমাদের অবস্থা কেন? চমকালো তরি। কি বলছে কি লোকটা? তরি একধানে তাকিয়ে আছে, এর মাঝেই শ্রাবণ বলল, তুই আমার ঘরে আসলি কখন? এর সাহস দিয়েছে কে তোকে? আর আমি তো ছাদে গিয়েছিলাম, তারপর কি হলো? কি হয়েছে আমার সাথে? এই মেয়ে বল। বলতে বলতে তরির চুল মুঠো করে ধরল। তরি ছলছল চোখে তাকিয়ে আছে বাকরুদ্ধ হয়ে, চুল পেঁচিয়ে ধরতেই ব্যথায় কুকিয়ে উঠল। শ্রাবণ বলল, তুই ইচ্ছে করে এমনি করেছিস না? ড্রাগস অবস্থায় আমার কাছে এসেছিস। ছি, কি করে পারলি তুই? কি ভেবেছিস তুই এসব করলে তোকে আমি মেনে নেব? শরীর দেখিয়ে বিছানায় এসে আমায় গলাবে? তোকে আমি খুন করে দেব। বলতে বলতে গাল চেপে ধরল। তরি জ্ঞানশূন্য হয়ে বসে আছে। লোকটা কি জানে লোকটা কি বলছে? এই পবিত্র ভালোবাসাময় রাতটা অস্বীকার করছে। কি করে করছে? মানছে তরি আগ বাড়িয়ে গিয়েছিল, কিন্তু তারপর তরি আর ভাবতে পারল না, ছোট্ট শরীর আর নিতে পারল না। এক পর্যায়ে ঢলে পড়ল বিছানায়। শ্রাবণ সেদিকে তাকালোও না, সে রাগেই হিতাহিত জ্ঞানশূন্য। সেপ্টেম্বর একটু বেশি মনোমুগ্ধকর, তাই না? মেঘ বৃষ্টির মিলন মেলা দেখা যায়, অন্তরিক্ষের নতুন রূপ, চোখ জুড়ানো নীলাভ সাদার মিশ্রণ, পেঁচে তুলোর ন্যায় শুভ্র মেঘ ভেসে বেড়ায়। কি চমৎকার! মৃদুমন্দ বাতাস আর হাওয়ায় ভেসে আসা কাশফুল। শীতের আগাম বার্তা নিয়ে আসে সেপ্টেম্বর। সেপ্টেম্বরটা একটু বেশি সুন্দর কেন? সব কিছুতে যেন মুগ্ধতা বিছানো থাকে। বারবার বর্ষাকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধু মুগ্ধতা ছড়ায় যেন এ সেপ্টেম্বর। সৃষ্টিকর্তার সৃষ্টির একটা জিনিস যেন নিখুঁত। আজ হুট করেই মন খারাপের মাঝে ইচ্ছে হলো কাশফুল দেখতে যাবে নোঙর, আর সাথে নৌকাও চড়বে। সকালে বার কয়েক ফোন করলো তরিকে। এখন তো তরি রেহানা ছাড়া কেউ আপাতত নেই। রুম পাপার সাথে কখনো কথা বলবে না। আর স্রোতের তো সবে বিয়ে হলো, তাকে কি জানানো যায়? তরিকে ফোন করে পায়নি বলে রেহানাকেই বলল তরিকে নিয়ে আসতে। রেহানা আসবে বলেছে। আকস্মিক সব এমন পাল্টে গেল কেন? উলটপালট হলো কেন সব কিছু? এই তো 1 বছর আগেও সবাই একসাথে শাড়ি পরে কাশফুলে দেখতে গেল। সময় বড়ই অদ্ভুত পরিস্থিতি,
কখন পাল্টে দেয় বোঝা বড় দায়। দীর্ঘশ্বাস ফেলল নোঙর। নিজের বারান্দা থেকে আকস্মিক বাইরে দৃষ্টি যেতেই লক্ষ্য করলো কেউ ওদিকে তাকিয়েই। কিঞ্চিত ভ্রু কুচকালো নোঙর। ভালো করে অন্যদিকে গিয়ে তাকাতেই আটকে উঠল। শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণ এমন বাইরে দাঁড়িয়ে আছে কেন? নোঙরের শ্রাবণের চোখে চোখ পড়তেই চিৎকার করে বলে উঠল, নহর রানী, একটু নিচে আয় না, তোর সাথে কথা আছে আমার, দয়া করে আয় না। ঘৃণায় মুখ ঘুরে নিল নোঙর। রাগ চারা দিল। গা ঘিনঘিন করে উঠল। কেমন কঠিন মুখশ্রী করে বারান্দা থেকে ঘরে চলে এলো। এ লোকের সাথে কেন কথা বলবে সে? অসভ্য, বর্বর, নোংরা মানসিকতার একটা লোক। মানুষ যে কি করে নিচু করবে তা নিয়ে বসে থাকে শুধু। নোঙর ঘরে চলে আসতেই আশ্চর্য হলো শ্রাবণ। তার নোঙর তাকে উপেক্ষা করলো, মুখ ফুরিয়ে নিল। না, সেটা মানতে পারছে না। শরীরে অদ্ভুত জ্বলন ধরল যেন। রাগ বাড়ল। ভেবেছিল এ বাড়িতে যাবে না আর কখনো, কিন্তু না, এবার যেতেই হবে। ও নোঙরের সাথে কথা বলবেই। বেশ রেগে মেগে পরিপূর্ণর মেন দরজায় সজোরে লাথি দিয়ে খুলল শ্রাবণ। বদ্ধ উন্মাদ যেন সে আজ। বাড়িতে প্রবেশ করতে চিৎকার করে উঠল, নহর, নহর, তুই কোথায়? তোর সাথে কথা আছে আমার, নিচে আয়, নয়তো উপরে যেতে বাধ্য হব আমি। শ্রাবণের চিৎকারে রেবেকার কণিকা বেরিয়ে এলো। দুজনে একসাথে গল্প করছিল বসার ঘরে। আকস্মিক এমন চিৎকারে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। প্রবীণ শেখ মাত্র বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় এমন চিৎকার। শ্রাবণের কণ্ঠ শুনে অসন্তুষ্ট তো হলেন সে। ভদ্র মানুষের বাড়িতে এমন কে চিৎকার করে? লোকে কি বলে? প্রবীণ শেখ ঘর ছেড়ে বের হলেন। নোংরও বের হলো। প্রবীণ শেখ মেয়েকে দেখে বললেন, তুমি উপরেই থাকো আম্মা। এসব ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। ছেলে মেয়েগুলো দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আজ শ্রাবণ তো অন্যরকম ছিল। সে এমন বেপরোয়া তো ছিল না। প্রবীণ শেখ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, শ্রাবণ, এমন চিৎকার করছো কেন? লোকে কি বলবে? ভদ্রলোকের বাড়ি এটা। শ্রাবণ প্রবীণ শেখের কথায় তোয়াক্কা করলো না। অদূরে দাঁড়ানো নোঙরের দিকে করুণ চোখে তাকালো। সব রাগ যেন নিমেষে গলে গেল। এই আদুরে মুখটাই তাকে দুর্বল করে তোলে। নোঙরের পানে তাকিয়ে বলে, পাখি, দয়া করে মামাকে বল না, আমার তোর সাথে কথা আছে, তুই একটু নিচে আয়, আমি 5 মিনিট কথা বলে চলে যাব। নহর, দয়া করে একটু। প্রবীণ শেখের বেশ রাগ হলো। ছেলেটাকে লাজ লজ্জার মাথা খেলো নাকি? আশেপাশে বড়রা আছে দেখতে পাচ্ছে না নাকি? আশ্চর্য, এটা কি আদৌ ভালোবাসা বলে? আর ওর এখন বিয়ে হয়েছে, সব থেকে বড় কথা এটা। আর ও কি পাপ করেছে, এটা কি ভুলেছে নাকি? প্রবীণ শেখ কঠোর কণ্ঠে বলল, আমার মেয়ে তোমার মতো মানুষের সাথে কোনো কথাই বলবে না। এই ছেলে, তোমার কি লজ্জা নেই? বাড়িতে স্ত্রী রেখে এখানে পর নারীর জন্য পাগলাম করছো। তোমাকে কিছু বলছি না বলে ভেবো না, সবকিছু ভুলে গেছি। শ্রাবণের রাগ হলো, কিন্তু সে মামার সাথে বেয়াদবি করতে চায় না। এমনি অনেক বেয়াদবি করে ফেলেছে। শ্রাবণ ফের নোঙরের দিকে তাকালো। নোঙর চোখ ফিরিয়ে নিল। ঘৃণায় শ্রাবণ করুণ কণ্ঠে বলল, পাখি, আমার দিকে তাকা, এভাবে চোখ ফিরিয়ে নিস না। আমি তীরকে বিয়ে করতে চাইনি পাখি। আমি খারাপ, আমি মেনে নিলাম, কিন্তু আমি যা করেছি তোর জন্য করেছি, তোকে পাওয়ার জন্য করেছি। ভালোবাসা পাওয়ার জন্য যদি এখন আমায় খুন করতে হয় তবু করব। আমি তোকে ভালোবাসি নহর। সব খারাপের মাঝে একটা ভালো কি জানিস? আমি তোকে ভালোবাসি, এটাতে স্বচ্ছ। আমার অনুভূতিকে ছোট করে দেখিস না দয়া করে। আমি তীরকে ছেড়ে দেব, কথা দিচ্ছি। তুই শুধু রাজি হয়ে যা, তোকে নিয়ে আমি দূরে চলে যাব। শ্রাবণের কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে থাপ্পড় পড়ল শ্রাবণের গালে। আর থাপ্পড়টা দিয়েছে কণিকা। চিৎকার করে বলল, এতদিন তোর শব্দ করিনি, এখন এখান থেকে না বের হলে আমি তোকে নিজের হাতে খুন করবো। আর তুই আমাদের মেয়েকে ছেড়ে দিবি? আমরা আমাদের মেয়েকে তোর কাছে পাঠাবো না। তুই আসছে তো আজ, কে দরকার পরে আমি বেঁধে রাখবো, তবু তোর কাছে যেতে দেবো না। বলে শ্রাবণের হাত ধরে টানতে টানতে নিচে নামলো। তারপর মেন দরজার সামনে দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে মুখের উপর কপাট আটকে দিল। শ্রাবণ সাথে সাথেই চিৎকার করে উঠল, বলল, এখান থেকে আমি যাচ্ছি না নহর, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তোর
তরীরা আসলো দুপুরের আগ মুহূর্তে। রিক্সা এসে থামলো পরিপূর্ণ নিবাসের মেন কপাটের সামনে। রিক্সা থেকেই মুখোমুখি হলো শ্রাবণের সাথে। খুব একটা অবাক হয়নি তরি, তবে নিজের কাছেই নিজেকে ধিক্কার জানালো। তার ভালোবাসা পাথর হৃদয় গলাতে পারেনি এ পাষাণ লোকের। তবে রেহানা ভাড়া মিটিয়ে এগিয়ে গেল, অবাক হয়ে বলল, ভাইয়া তুই এইখানে কেন? শ্রাবণ তরির দিকে তাকালো, অতঃপর রেহানার দিকে তাকিয়ে বলল, তোদের বলতে বাধ্য নয়, যা এখান থেকে। ভাইয়ের উত্তরে রেহানা রাগ দেখিয়ে ভেতরে চলে গেল। এর থেকে ভালো উত্তর আশাও করেনি। তরিও নির্লিপ্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো। ইস, কতদিন পর বাড়িতে এলো। মা বাবার সাথে রেগে থাকায় আসেইনি, আজ নোংরের বায়নাতে ফেরাতে পারেনি। মেয়েকে পেয়ে মহিমা রবিন শেখ বেশ খুশি। কতদিন পর মেয়ে এলো। কণিকা প্রবীণ শেখও আদর করলো। তরি রেহানাকে আর কিছু বলল না কেউ। নোংরকেও বলল যেন কিছু না জানাই, শত হোক স্বামী খারাপ লাগবেই। অতপর বিকেলে মন খারাপগুলো সরিয়ে তিনজনে বের হওয়ার জন্য তৈরি হলো। বেশ যত্ন করে অনেক দিন পর সাজলো নোংর। নীল রঙের শাড়ি পরে আজ বেশ গাঢ় করে কাজল পরেছে। ওই বদলোকটার জন্য মন খারাপ করবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আসার পথে নৌকা দিয়েও ঘুরবে তিন বোন। তবে আফসোস সেটাই, আজ আর পাঁচজন হতে পারলো না। তিনজন বের হলো আসরের আজানের পরেই। বাড়ি থেকে বেরিয়ে কিছু পথ হাঁটতেই আকস্মিক কেউ হাত পেঁচিয়ে ধরলো নোংরের। চমকালো অনেক খানিক। সামনে থাকা মানুষটিকে দেখে রাগে রিরি করে উঠল শরীর। মানুষ এত নির্লজ্জ হয় কি করে? নহর, তুই এত পাষাণ কি করে হয়ে গেলি পাখি? শান্ত ভীষণ শ্রাবণের কণ্ঠস্বর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখখানা চুপসে আছে, মনে হচ্ছে সকাল থেকে লোকটা অনাহারে আছে। গভীর চোখে তাকিয়ে আছে তরি সে চুপসে থাকা মুখটার দিকে। মাঝ রাস্তায় হুট করে কেউ হাত আঁকড়ে ধরায় চমকেছিল নোংর। পরক্ষণেই শ্রাবণকে দেখে রাগ হয়। শ্রাবণের কথা পাত্তা না দিয়ে হাত ছটাতে চাইল নোংর। রেহানা বলে উঠল, কি আশ্চর্য, কি হচ্ছে কি ভাইয়া? রাস্তার মাঝে এসব সিন ক্রিয়েট করছো কেন? আর তুমি এজন্যই সেই তখন থেকে এখানে দাঁড়িয়েছিলে? শ্রাবণের কর্ণপাত হলোই বনুর কথা। তার ধ্যান জ্ঞান জুড়ে যে আছে একটাই মানবী, তাকে ছাড়া এখন সে কিছু বুঝতে চায় না। সে কি করে বোঝাবে নিজেকে? যাকে ভালোবেসে আসছে তাকে পাওয়ার জন্য এইটুকু কি কম নয়? সে তো চায় এই মেয়েটাকে। লোকের কথা শুনলে সেই মেয়েটাকে হারাবে, সে হারাতে চায় না। কত শত কথা শ্রাবণীর মস্তিষ্ক জুড়ে, অথচ লোকটা জানেই না ভালোবাসা জোর করে হয় না। মনকে আর জোরাজোরি মানে? সব থেকে বড় কথা, তার এখন বিয়ে হয়েছে। বিয়েটা কি করে অস্বীকার করে মানুষ? সৃষ্টিকর্তার আড়স বোধহয় কেঁপে উঠেছে। বদ্ধ উন্মাদ সে, তার এসব কিছুই নেই মস্তিষ্কে। সে যে প্রেয়সীকে পাওয়ার আশায় ব্যাকুল ভীষণ। শ্রাবণ রেহানার কথার উপেক্ষা করে বলল, আমার চোখের দিকে তাকা না নহর। তোর কি একবারও আমার ভালোবাসা চোখে পড়েনি? আগলে রেখেছি তোকে আমি। তুই যা চাইতি সব তোর সামনে হাজির করতাম। আমার এত যত্ন তোর চোখের পড়েনি? তুই তো শ্রাবণ ভাইয়ের দিকে এমন ঘেন্নার চোখে তাকাস, এই ঘেন্না কি প্রাপ্য ছিলাম আমি? চোখ বন্ধ করে ফেলল তরি। প্রতিটা শব্দ বাক্যের এত ভারী কেন? যেন কয়েক হাজার টন। তরি তো বহন করতে পারছে না, বুকে আটকে যাচ্ছে যেন। দম বন্ধ হয়ে এসছে বারংবার। পবিত্র টান বুঝি এটাই, নাকি ভালোবাসার দহন? লোকটার কি এত ভারী কথা বলতে কষ্ট হচ্ছে না? মনে হচ্ছে না কি করে বলছি আমি? নোংর শান্ত চোখে তাকালো তরির দিকে। মায়া হলো, সাথে ঘৃণা হলো নিজের প্রতি এবং ওই মানুষটার প্রতি। নোংর ভাবলো একটা এসপার ওসপার হওয়া উচিত। নোংর বেশ লাজুক স্বভাবের, তবে আজ শক্ত রইল। নিজেকে অনেক বেশি ভালোবাসার দরুন আঘাত সইতে পারে না। নোংর নিজের হাত থেকে শ্রাবণের হাতখানা সরল সন্তর্পণে। আশেপাশে তাকালো। রাস্তার মাঝে দাঁড়িয়ে তারা মানুষ মন্দ বলবে। শ্রাবণের দিকে না তাকিয়েই বলল, আপনার সাথে বসে কথা বলি ভাইয়া। রাস্তার মাঝে আমি কথা বলতে চাই না। আমি চাই না মানুষ আমায় খারাপ বলুক। শ্রাবণের চোখ মুখ চকচক করে উঠল। খুশির দেখা মিলল চোখে মুখে। শান্তি পেল যেন আত্মা। রেহানা তরি অবাক হলো। অবাক চোখে তাকালো তরি। কৌতূহল তো ভরপুর। হৃদয়টা নাড়া দিয়ে উঠল যেন। তরি ভীত হলো।
সদ্য কৈশোরী মন গলতেও তো সময় লাগে না, তাহলে কি নোঙর? ভাবতে পারল না আর সে। শুকনো ঢোক গেল তরি, চোখে তার টলমলে। লোকটা স্পষ্ট তার শরীরে এখনো বিদ্যমান, তবে কি এখনই লোকটাকে হারাতে বসবে? ভাগ্যে বুঝি এটাই ছিল। নোঙর তো ছোট মানুষ, তার উপর ভালোবাসার কাঙাল। ওকে যে ভালোবাসে তার প্রতি মন গলে যায় সহজেই। শ্রাবণ যেমন পাগলামি করছে, এতে যে কারো মন গলবে। শ্বাস ভারী হলো তরির। ভাবনার মাঝে আকস্মিক ভারী কণ্ঠ কর্ণপাত হলো। কেউ গম্ভীর স্বরে বলল, তুমি কারো সাথে কোথাও বসে কথা বলবে না প্রাণ? বহুদিন বাদ কাঙ্ক্ষিত কণ্ঠ কর্ণপথ হতেই কেঁপে উঠল নোঙর। হৃদয় যন্ত্রটা যেন কিয়ৎক্ষণের জন্য নিজের কার্যকারিতা বন্ধ ঘোষণা করল। থমকে গেল যেন সব। অতপর ফের হৃদয়টা ধ্রিম ধ্রিম শব্দ করে কম্পিত শুরু করলো। হৃদস্পন্দনের মাত্রাও বাড়ল। ট্রেনের গতিতে যেন ছুটছে। তৎক্ষণাৎ পিছনে ঘুরল নোঙর। তৃষ্ণাত আঁখি যুগল যেন নিজের তৃষ্ণা মেটাতেই ব্যস্ত। এ প্রণয় জিনিসটা যেন বড়ই অদ্ভুত, বড়ই কঠিন মনের ক্ষুধাকে বাড়িয়ে তোলে। চোখের তৃষ্ণা যেন ভয়ঙ্করে তৃষ্ণা, মেটার থেকে হৃদয়কে আরও দুর্বল করে তোলে। অভিমানী মনকে নিমেষে বিগলিত করে দেয়। আকাশসমান অভিমান নিমেষে মাটিতে মিশিয়ে দেয়। এই অভিমান বড্ড অদ্ভুত। কত কি ভাবলো লোকটার সাথে কথা বলবে না, কাল রাতে লোকটার সাথে কথা হয়েছে, কিন্তু একটিবার বলেনি আজ আসবে। কাল কিছু না বলেই হুট করে ফোন রেখে দিয়েছিল। তখন সাংঘাতিক রাগ হয়েছিল নোঙরের। ঠিক করেছিল লোকটার সাথে কথাই বলবে না। আর কিন্তু লোকটাকে দেখতেই সব যেন শেষ নিমেষেই। এখনও কি তার কী করা উচিত ছিল না রাগ করা, মুখ ঘুরিয়ে রাখা? কিন্তু পারল কই। সেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লোকটা পুরো এক সপ্তাহ পর তার কাছে এসেছে। ফস করে নিঃশ্বাস টানল নোঙর। রুদ্ধ সামনে এগিয়ে গেল, ফের খানিকটা রাগী স্বরে বলল, কেন কথা বলবে ওর সাথে? কি কথা বলবে? সব ভুলে গেছো? কিঞ্চিত হাসি পেল নোঙরের, কিন্তু হাসল না। সিরিয়াস মুহূর্তে হাসলে কেমন দেখায় না? লোকটা নিশ্চিত উল্টাপাল্টা কিছু ভাবছে। নোঙর নির্লিপ্ত হয়ে তাকালো রুদ্ধর দিকে, চোখে চোখ রাখলো। অন্য সময় হলে লজ্জা পেত নোঙর নিজেই। আশ্বস্ত করে বলল, আমি শ্রাবণ ভাইয়ের সাথে কথা বলতে চাই। রুদ্ধ বুঝল যেন নোঙরের দৃষ্টিপটের ভেসে ওঠা সেই কথা, তবে গম্ভীর হয়ে রইল। রুদ্ধকে চুপ করে যেতে তরি অবাক হলো। রেহানাও অবাক। নোঙর তো ছোট, ভুল সিদ্ধান্ত নিবে না তো। দীর্ঘশ্বাস টানল। রুদ্ধ এসেছে ওরা যখন তৈরি হচ্ছিল ঠিক তখন। রেহানা জানতো আজ আসবে রুদ্ধ। নোঙর কি ইচ্ছে করেই বলেনি? ভেবেছিল নদীর ধারে গিয়ে চমকে দিবে নোঙরকে। তরি শুকনো ঢোক গিলল। রেহানার হাত আঁকড়ে ধরে বলল, রেহানাপা, বাড়ি চলো, আমার মাথা ঘুরছে, নোঙর যাক। নোঙর তাকালো তরির দিকে। এই মানুষটাকে দেখে মায়া হয় ওর। নোঙর খানিকটা নরম স্বরে বলল, না, আমার সাথে তুইও যাবি আপা। নদীর পাড় ঘেঁষে অজস্র কাশফুল ছড়িয়ে আছে। জায়গাটা যেন পুরো সফেদ রঙের হয়ে গেছে। অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে আনাচে কানাচে। সবুজ আর সাদার সংমিশ্রণ যেন চোখে লাগার মতো। এর মাঝে খানিকটা জায়গা করে তরুণরা ছনের ঘরের মতো চায়ের টং দিয়েছে, যেটার নাম চায়ের আড্ডা। সেখানে এসে বসলো সবাই। রুদ্ধর মুখশ্রীতে এখনো গাম্ভীর্যতা বিদ্যমান। শ্রাবণ এখানে থাকা কাউকে তোয়াক্ক করছে না। গোল রকটা কাঠের টেবিল, তার চারপাশে বেতের মোড়া। গোধূলি পড়েছে সবে। অম্বরের চারদিকে লালচে আবরণে ছেয়ে গেছে। বাতাসের তালে হেলছে দুলছে কাশফুলগুলো। গ্রামে তো কাশফুল অহরহ, তাই আর শহরে মানুষের মতো ঘটা করে কেউ তেমন দেখতে বের হয় না। তাই কিছুটা খালি আছে এখন। নোঙররা বাড়ি থেকে তেমন একটা বের হয় না, তাই একটু সব কিছু নিয়ে আলাদেপনা বেশি। বসলো সবাই একসাথেই। শ্রাবণ নোঙরের পাশে বসতে চাইল, কিন্তু নোঙর বসলো না। সে মুখোমুখি বসলো। নোঙর তরির পানে তাকালো, মাথা নিচু করে বসে আছে। শ্রাবণের মাঝেই বলল, আমি তোকে ভালোবাসি নাহর, আমি জানি তুই আমায় ফেরাবি না। নোঙর তাচ্ছিল্য হাসলো। অতঃপর শ্রাবণের দিকে রুষ্টতা নিয়ে তাকিয়ে বলল, আপনার ভালোবাসা? আপনি আমায় ভালোবাসেন, আবার আমাকে মানুষের চোখে খারাপ বানাতেও ভালোবাসেন। আপনি আমায় এমনই ভালোবাসেন, এমনই চান। লোকে যদি আমায় নিকৃষ্ট বলে, তাতেও আপনার কিচ্ছু আসবে যাবে না।
লোকে আমায় নিয়ে খারাপ কথা বললেও আপনার কিছু আসবে যাবে না, কারণ আমায় যা ইচ্ছে বলুক তাতে আপনার কিছু না। আপনি আমায় পেলেই চলে। তার মানে আপনার কাছে ভালোবাসা মানে শুধু মানুষটাকে পাওয়া, তাকে মানুষের কথা কটূক্তি শোনানো। কটূক্তি করুক তাতে কি, তাই না? তাকে আগলে রাখা না, তাকে বিপদ থেকে রক্ষা করা না। তাহলে আপনাকে বলবো, আপনি আমায় ভালোই বাসেনি। আমি তো জানতাম ভালোবাসার মানুষকে কি করে ভালো রাখা যায়, তা দেখার দায়িত্ব বিপরীত মানুষটার। আপনি আমার কেন কারো যোগ্য না। ওই ঘটনাটা তোরি আপার সাথে না ঘটে যদি আপনার সাথে ঘটতো, আমি তো তখনই কিছু করে ফেলতাম, তবুও আপনাকে বিয়ে করতাম না। এই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো আগলে রাখে। আপনি এই মানুষটার যোগ্য না। আপনি আমায় বলেছেন আমি কি আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখি না, উন্মাদনা দেখি না? না, দেখি না, কারণ এসবকে ভালোবাসার পাগলামি বলে না। আপনি একজন অসুস্থ মানুষ। আমি ভাবতাম বাবার পর আপনি ছিলেন যার সাথে আমি বন্ধুত্ব সুলভ ছিলাম। আমি তো নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর আপনি কি না। ছি, আমার আপনার সাথে আর কথা নেই। দয়া করে রাস্তাঘাটে এসব না করে আমায় মেরে ফেলুন, তবুও দয়া করে আমার সম্মানে আঘাত করবেন না। আপনি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করলে আমি আর তোরি আপার দিকে তাকাবো না। আমি আইনি পদক্ষেপ নিব। আমার বয়স কম বলে আমার কথা হেলায় ফেলবেন না দয়া করে। প্রেম জিনিসটা বড়ই অদ্ভুত, আর ভালোবাসা তো পীড়াদায়ক। শ্রাবণ ঠায় বসে রইল একই জায়গায়। কথা শেষ হতেই রুদ্ধ 1 মিনিটও বসতে দিল না সেখানে। উঠে দাঁড়ালো, তখনই গম্ভীর চিত্তে বলল, এখন যাওয়া যাক। নোংর প্রশস্ত হাসলো, ইশারায় বোঝালো। হ্যাঁ। রেহানা খুশি হলো, অবাকও হলো। তাদের ছোট্ট নোংর বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। সে এখন মানুষকে বোঝাতেও পারে। শ্রাবণ নির্লিপ্ত হয়ে এক মনে তাকিয়ে আছে নোংরের পানে। ঠাহর করতে পারছে মস্ত বড় ভুল করেছে, কিন্তু কেন যেন অনুতপ্ত হতে পারছে না। মনে হচ্ছে না তার করা ভুলে তার খারাপ লাগছে। মনে হচ্ছে যা করেছে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার আশাই করেছে। আর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য খুনও করলে সে কোনো মাফ। আচ্ছা, তার চাওয়াটা কি ভুল ছিল? সে তো ভালোবাসা আগে থেকে, সে চাইতো সে কবে থেকে। সে ভেবেছে ছোট্ট নোংর ভালোবাসাই কাঙাল, যেই ভালোবাসা দিক তার কাছেই যেতে চাইছে। সে তো কখনো ভালোবাসার সেই রূপটা বহিঃপ্রকাশ করেনি। নোংর তো রুদ্ধকে বিয়ে করতেও অস্বীকার করেছিল। শ্রাবণ ভেবেছিল পরে জোর করে নোংরকে রাজি করানো হয়েছে, তাই কোনো রকম তাদের বিয়েটা হয়ে গেলে বিয়ের পর নিজের ভালোবাসার কথা জানাবে। সেই পথ ছাড়া যে আর কোনো পথ ছিল না। সবাই ঠিক করেছে নোংরের সাথে রুদ্ধের বিয়ে হবে। কি করে তখন নিজের কথা বলতো? নোংরকেও তখন বলতে পারছিল না। এই উপায় ছাড়া কিছুই ছিল না, কিন্তু লাভ হলো না। সে বুঝতেই পারেনি নাজুক ভালোবাসায় কাঙাল নোংর আর ছোট নেই। নিজে ভালোবাসতে জানে, আর তার নোংরের প্রথম ভালোবাসা সে না। তার নোংর তাকে ভালোবাসেনি, তার নোংর তাকে স্বামীরূপে চায় না। নোংর অন্য আরেকজনকে ভালোবাসে। এটা মানতে পারছে না শ্রাবণ। এটা মনকে মানাতে পারছে না। এটা কেন মানাতে পারছে না? তারও তো বিয়ে হয়েছে। বিয়ে তো পবিত্র সৃষ্টিকর্তা নাকি মনকে পবিত্র করে দেয়। তাও তার মন কেন মরীচিকার পিছনে ছুটছে? কেন আফসোস হচ্ছে? কেন বুকটায় জ্বলন ধরছে? কেন মানতে পারছে না নোংর আর তার হবে না? কেন এই মনকে বোঝাতে না পারার ফলে এ কদিনের সব কিছু থেকে দূরে সরে গেছে? মাকে কষ্ট দিয়েছে, মামাদের কথা শুনিয়েছে, কষ্ট দিয়েছে। যে মামা তার জন্য কত কি করেছে, নানাজনের চোখে খারাপ হয়েছে, সমাজের চোখে খারাপ হয়েছে, শুধু এই মানুষটাকে পাওয়ার লোভে। তবুও মানুষটাকে ঘৃণা করতে পারছে না। আজ এই পুচকি মেয়ে তাকে বোঝাচ্ছে। অদ্ভুতভাবে এতদিন এত মানুষ বোঝালেও কিছু মস্তিষ্কে ঢোকেনি। আজ কেন ভাবাচ্ছে সব। এই মেয়েটা যে তার কতটা জায়গা জুড়ে আছে বেশ ঠাহর করতে পারছে শ্রাবণ। তবুও যে যাই বলুক, নিজের মনকে এই মেয়েটাকে ভালোবাসা থেকে বিরত রাখতে পারবে না, ঘৃণা করতে পারবে না। আপা, তোরা যাবি না? ভাবনার সুতো কাটলো সেই মিষ্টি স্বরে। পুরুষালী চিত্ত যেন নিমেষে দুর্বল করলো। কয়েক ফোঁটা আবদ্ধ পানি গড়িয়ে পড়লো শ্রাবণের চোখ থেকে। তাকালো নোংরের পানে, দুর্বল কণ্ঠে বলল, সৃষ্টিকর্তা কেন তোকে আমার জন্য সৃষ্টি করলো না নহর?
কেন তোর মনে আমার জন্য ভালোবাসা দিল না? তুই আমায় ভালোবাসলি না, আমার অসীমা এই ভালোবাসাও বুঝলি না। এ আফসোস আমার আজীবন থেকে যাবে না রে নহরানি। নোংর শুনল, প্রত্যুত্তর করলো না। এর মাঝেই রেহানা ভাইয়ের কথায় অতিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল, আমি যাব না, ওর চল। এই তরি, তুইও আয়, তোর সাথে এখানে থাকতে হবে না। কিন্তু তরি তো তরি বেহায়ার মতো বসে রইল, মিনমিনিয়ে বলল, তুমি যাও আপা, আমি তোমার ভাইয়ের সাথে যাব। অবাক হলো সবাই। আজ শ্রাবণও অবাক হলো। মেয়েটা অদ্ভুত, বড়ই অদ্ভুত। কেন? রেহানা কিছু বলতে চাইল, নোংর ইশারায় থামিয়ে দিল। নোংর শুধু যাওয়ার সময় বলল, যে আছে তাকে আটকে রাখো শ্রাবণ ভাইয়া। আমরা সবাই তোমাকে ভালোবাসি। কে বলেছে ভালোবাসি না তোমায়? এই ভালোবাসাটা তোমার ওই ভালোবাসা থেকে ভিন্ন। আমরা সকলে চাই তুমি ভালো থাকো। আমি জানি তোরি আপুকে তুমি ভালো রাখবে। আসছি। বলেই বেরিয়ে গেল। শ্রাবণ তরি রইল এখানে। বেশ সময় পেরোলো, মৌন দুজনেই। আজ শ্রাবণ ধমকালোও না। তরি মাথা নিচু করে বসে আছে। এর মাঝেই গম্ভীর স্বর কর্ণপাত হলো তরির। তোর বাপ চাচা তোর আমার সাথে সংসার করতে দেবে না তোকে। তোর বড় মা বলেছেন আজ তুই বাড়ি গেলে খিল দেবে। তরি অবাক হওয়ার ভান করে গোল গোল করে তাকালো। আশ্চর্য ঘটনা, লোকটা তার সাথে কথা বলছে। তরি তাকালো। আমি বাড়ি যাব না। তরির উত্তরে কিঞ্চিত হাসলো শ্রাবণ। পাগল মেয়ে, এত অবহেলা করেছে তবুও ছাড়ছে না ওকে, অথচ আরেকজনকে ভালোবাসতে চাইছে। পায়ে ঠেলে দিয়ে চলে গেল আরেকজনের হাত ধরে। শ্রাবণ কি জানি কি ভাবলো, অনুভূতিহীন কণ্ঠে বলল, আমার সাথে যাবি তীর? আমরা এ দেশে থাকবো না, লন্ডনে চলে যাব। এ দেশে আমি শান্তি পাবো না। আমি রুদ্র ভাইয়ের সাথে নহরকে সহ্য করতে পারবো না। না পারবো তোকে ভালোবাসতে। আমি হয়তো তোকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কিন্তু ভালো রাখবো। ভালোবাসা ভালো না জিনিস, ভালোবাসা ভালো না। এই দেশে থাকলে আমি মারা যাব, আমরা চলে যাব। আমার কাছে সব পাবি তুই, কিন্তু কখনো ভালোবাসা দাবি করিস না দয়া করে। যদি মনে হয় ভালোবাসাহীন সংসার করতে পারবি, তাহলে আমার হাতটা ধরিস। আমি ওই ভালোবাসাটা বাদে সব দিতে। তরি তাকিয়ে রইল অনিমেষ। বুকটা যেন আজ খুশিতে ভরে গেল। লোকটা কি বলছে জানে? লোকটা নিজে তরির সাথে সারাটা জীবন কাটানোর জন্য আহ্বান জানাচ্ছে। ফুপিয়ে উঠল তরি, হাত ধরল শ্রাবণের, মিনমিনিয়ে বলল, আমি ভালোবাসি তোমায়। তুমি পাশে থাকলে আমার ভালোবাসাই যথেষ্ট। শুধু তুমি আমায় তোমার সাথে রেখো। রেহানা চলে গেছে বাড়িতে, তার নাকি মাথা ধরেছে। উপরন্ত যে ঘটনাগুলো ঘটলো, মন খারাপ থাকার এই কথা। রুদ্ধ নোংরের জন্য থেকে গেল। নোংর চলে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্ধ জোর করে রাখলো। মেয়েটা বায়না ধরে এখানে এসেছিল আজ। মেয়েটা ছবি তুলতে পটু, নিজের ক্যামেরাখানাও আনতে ভুলেনি রুদ্ধ। সদ্য যৌবনে পা রাখা রমণী যেন তার পাশে হাঁটছে। গোধূলির শেষ প্রহর, অম্বরখানাও লালাচে আবরণ থেকে ধূসররাঙা ধারণ করেছে। আলো কমতে শুরু করেছে বলে খুব একটা ছবি তুলতে পারল না। নদীর কাছে এসে দাঁড়ালো কপত কপতি মৃদুমন্দ হাওয়া, তনুমন শীতল করছে যেন। নদীর পাশে একটা খুঁটির সাথে নৌকা বাঁধা। বাতাসে অদ্ভুত সুন্দর ঘ্রাণ, বাতাসে তালে আঁচলখানাও ঝুলছে। এলোমেলো চুলগুলো মুখময় আঁচড়ে পড়ছে। এতে যার মুখশ্রী, সে বিরক্ত না হলেও অতিমাত্রায় বিরক্ত হলো যেন রুদ্ধ। প্রেয়সীর মুখশ্রী শুধু ছুঁয়ে দেখবে সে। দূরত্ব ঘুচিয়ে কিঞ্চিত এগিয়ে গেল রুদ্ধ। তাতে দুজনের মাঝে দূরত্ব ঘুচল। এখন দুজনের মাঝে কিঞ্চিত ফারাক, তবুও মনে হয় যেন একটা প্রাচীর আছে, যে প্রাচীর টপকে ছুঁতে পারবে না প্রেয়সীকে, আগলে নিতে পারবে না। আর একটু এগোলো রুদ্ধ, তাতে বাহুতে বাহু আলিঙ্গন করলো। তা দেখলো নোংর, লজ্জায় আভা ছেয়ে গেল নিমেষে গালখানা। টুকটুকে লালচে হলো যেন। সৌন্দর্য বাড়ালো আরও। রাঙা গোধূলির রাঙা আভায় দেখলো তার রুদ্ধ। শরীর নিমেষে হিম হয়ে এলো। বক্ষখানা তাণ্ডব নৃত্য চালানো শুরু করলো যেন। ইচ্ছে হলো মেয়েটাকে বুকের মাঝে ঢুকিয়ে রাখতে, হৃদয়ের মাঝে ডুবিয়ে রাখতে, প্রণয় আলিঙ্গন করতে, ঝাপটে ধরে রাখতে। নিয়ন্ত্রণ হারাচ্ছে রুদ্ধ, সংযত করলো নিজেকে।
আপাতত হাতটাই আঁকড়ে ধরলো। এক সিঁড়ি নামলো, বলল, চলো নৌকায় চড়ি। ভীত হলো নোঙর। খানিকটা লজ্জার আভা কাটলো। আপাদের সাথে আসলে তো তারাই সামলায়, কি করে উঠবে? শাড়ি পরে, তাও ওকে সামলাবে কে? নোঙর কিছু বলবে তার আগেই যেন বুঝলো রুদ্ধ। চোখের ভাষা চোখে চোখ রাখলো নোঙরের। অনুভূতি জর্জরিত কণ্ঠে বলল, আছি তো আমি, তুমি শুধু আমার হাত ধরে রাখো, বাকিটা আমি সামলে নিব। কথাটা আশ্বস্ত করতে বললেও কথাটা যেন কি মাদকতা ভরপুর। নিমিষে যেন কাবু হয়ে গেল নোঙর। সেই নেত্রেই তাকিয়ে রইল। এ কথাটা শুধু যেন এই নৌকায় ওঠার জন্যই ছিল না, কথাটা ছিল সারা জীবনের জন্য। আছি তো আমি। ইস, একটা মানুষকে ভরসার জন্য কি লাগে আর? এবার যদি চোখটাও কেউ বন্ধ করে দেয় তবুও আপোষ নেই। আছে তো কেউ। বাবার পর কোনো একজন যেন অধিকার দিয়ে বলল কথাটি। নোঙর এগিয়ে গেল, পায়ে পা মিলিয়ে নৌকায় উঠল। অন্য সময় হলে ভয়ে বার কয়েক চিৎকার দিয়ে উঠত, কিন্তু চুপটি করে রইল, পুরোটা সময় উপভোগ করলো। পাশাপাশি বসে সন্ধ্যা হাওয়া দেখলো, মেদিনীতে রাত্রি নামা। আকস্মিক রুদ্ধ উঠে দাঁড়ালো, তাতে নৌকাটা হেলে দিল উঠল। রুদ্ধ উঠতেই ভীতি হলো নোঙর, তবে নিজের পড়ে যাওয়ার জন্য নয়, লোকটা যদি পড়ে যায়। মিনমিনিয়ে বলল, উঠলেন কেন? পড়ে যাবেন তো। হাসলো রুদ্ধ। লোকটা হাসলে কি মিষ্টি দেখায়, অন্দরটা যেন জুড়িয়ে যায়। রুদ্ধ এবার হাত বাড়িয়ে দিয়ে বলল, করবো না, তুমিও এসব প্রাণ। আশেপাশে তাকালো নোঙর। কি যেন কি ভেবে হাত ধরল রুদ্ধর। সে মাঝে বসেছিল, কিনারায় বসতে ভয় পায় যে মেয়ে, আজ রুদ্ধর হাত ধরে উঠে দাঁড়ালো। নোঙর দৃষ্টি রুদ্ধর চোখের দিকে। ওই চোখে কি যেন আছে যা দেখলে সাহস পায় নোঙর। নোঙর দাঁড়াতেই পকেট থেকে একটা বাক্স বের করলো। সেখানে কি আছে নোঙর জানে না। নোঙর শুধু দেখছে অবাক চোখে। রুদ্ধ বক্স থেকে একটা চেইন বের করলো, লকেট সহ। সেখানে লেখা রুদ্ধস প্রাণ। চমকালো, থমকালো। বক্সটা খুলতেই বক্স থেকে আলো জ্বলে উঠছিল। সে আলোতেই পাথরগুলো চকচক করেছে। মনে হচ্ছে লোকটা ডায়মন্ডের, লকেটটা ডায়মন্ডের। মনও এখন নোঙর। রুদ্ধ চেনটা খুলতে খুলতে বলল, আমি একটু ভিন্ন। আমি আমার প্রাণকে হাঁটু গেড়ে প্রপোজ করতে চাই না। আমি চাই আমার প্রেম নিবেদনের সময় সে যেন আমার হার্টবিট পুরোপুরি শুনতে পারে। সে যেন জানতে পারে তার জন্য তার রুদ্ধ কি অনুভব করে। আমি হয়তো এখন আলিঙ্গন করে আমার বুকে তার কণ্ঠ রেখে শোনাতে পারবো না, কিন্তু সে আমার কাছাকাছি থাকলে বুঝতে পারবে। শুনতে প্রাণ, আপনি যে সত্যি আমার প্রাণ, আমার লতিটা স্পন্দন, আপনার নামে স্পন্দিত হয়। শুনতে পাচ্ছেন? নোঙর সেই দিকে কান পাতলো দূর থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছে। নোঙরের স্পন্দনও বাড়ল যেন। বুকের বাঁ পাশটায় কান পাততে ইচ্ছে হলো। রুদ্ধ ফের বলল, আংটিটা বিয়ের দিনের জন্য তুলে রাখলাম, বিশেষ দিন বিশেষ কিছু। আপনাকে দেখেছিলাম বর্ষণের দিনে। আপনি আমার জীবনে প্রণয়ের বর্ষণ এসেছিলেন এবং সারা জীবনের জন্য নিজের করে নিলেন। ভালোবাসি প্রাণ। বলে নোঙরের হাত ধরেই ফের বসলো। বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, বসেই গলার চেনটা পরিয়ে দিল। নোঙর তখনও মৌনতা ধরেছে নোঙরকে। চারিপাশে ফের মেঘ করেছে, বৃষ্টি এই বোধহয় নামলো বলে। রুদ্ধ বলল, নৌকা যেন পাড়ে নেওয়া হয়। অদ্ভুত ব্যাপার এই যে নোঙর চুপটি করে সময়টা উপভোগ করছে। ভয়ের চিহ্নও নেই চোখে মুখে। কিন্তু পাড়ে নেওয়ার আগেই ঘটল বিপত্তি। ঢল নেমে এলো, বর্ষণ শুরু হলো, তার সাথে ঢেউ শুরু হলো। নোঙর আরও ভীত হলো না, এবারও ভীত হলো না। আছে তো তার রুদ্ধ। চেপে রাখলো রুদ্ধর হাত। রুদ্ধ অবাক হলো, মাঝিকে বলল তাড়াতাড়ি নৌকা চালাতে। এবার নিজে থেকেই কাছে গিয়ে বসলো রুদ্ধর। রুদ্ধ ভাবলো ভয় পেয়েছে মেয়েটা, তাছাড়া দুজন ভিজে যাচ্ছে একাকার। এবার রুদ্ধর চোখে ভয় দেখা গেল। তার নিজের জন্য ভয় নেই, মেয়েটা যে তার সাথে আছে। কিন্তু এবার মেয়েটা তাকে চমকে দিয়ে বলল, আমি আছি তো, ভয় কিসের? বেশ কিছুক্ষণ চমকে তাকিয়ে রইল। মেয়েটা বলছে কি জানে। অতঃপর চমৎকার হাসল রুদ্ধ। ইস, প্রেমের ছোঁয়া লেগেছে বুঝি। একটু এগিয়ে নোঙরের কানে কানে ফিসফিসিয়ে বলল, আলো আধারের গল্পগুলো আজ
নতুন প্রেমের ছন্দ হোক, কাব্য আর কবিতারাও তোমাতে আজ মুগ্ধ হোক। কোকিলও আজ প্রেমময়ী হয়ে